পপি। আচ্ছা, এখন আমি চম্পাকে দিয়ে শুরু করি, তারপরে তোমার কাছে আসবো। তুমি অনেক ছবি করেছো, প্রচুর করেছো এবং প্রচুর করছো। তোমার একটি ছবি আমি দেখেছি, অনেকগুলো ছবি দেখেছি, তার মধ্যে একটি ছবির কথা আমার খুব মনে পড়ে, ছিল পদ্মা নদীর মাঝি। তোমার না ওনে মন নাই, ক্ষমতা নাই, কি করি বলি জেলে একটা পরিবার, জেলে পরিবার একটি চরিত্র করেছিল, জেলে বলছিল। সেটা করার সময় যেটা তুমি মানে পারফরমেন্স করলে, অর্থাৎ তুমি হাঁটতে পারো না, ওই ব্যাপারটা একটু আমাকে বলবে যে ওই জায়গাটা তুমি কি করে করলে। এটা কিন্তু অসাধারণ ব্যাপার, অনেকেই কিন্তু আমাকে বলেছে চাষবাই কি করে চম্পাটা করলো। যখন আমি ওই ছবিটি করি পদ্মা নদীর মাঝি, তখন কিন্তু আমি কমার্শিয়াল ছবি চূড়ান্তভাবে করছি। আর একটা শিল্পী কিন্তু মনে ক্ষুধা সবসময় থাকে, সেটা হচ্ছে ভালো কাজ করার। আর তখন আর দর্শকের মনে সারা জীবন থেকে যায়, এরকমই চিন্তা ভাবনা করে শিল্পীরা, যে কোন কাজটি করব, কোনটি করলে দর্শকের মনে জায়গা পাবো, সেই ব্যাপারটা। তখন কমার্শিয়াল ছবি করতাম অনেক। আর আমার কাছে মনে হতো এই যে গাছের ডালপালা ধরে নাচানাচি করছি, হলে বসে এনজয় করছে দর্শক, কিন্তু বের হয়ে ভুলে যাচ্ছে, আমাকে যেন না ভুলে কি করা যায়। তো কি করা যায়, এরকম একটা ভালো ছবির আমি খুব ভাগ্যবতী, একটা ভালো ছবির অফার আমি তখন পেয়েছি। অনেকে বলেছে করো না, করলে তোমার ক্যারিয়ারটা নষ্ট হয়ে যাবে, এখানে তোমার কয়েকটা বাচ্চার মা হতে হবে, তুমি এখন তো ওই ধরনের ক্যারেক্টার করো না, তুমি তো নাচ গানে বুঝতে পারছেন। তো আমি ভেবেছি না, আমার ক্যারিয়ার নষ্ট হয়ে গেলে হয়ে যাক, কিন্তু আমি আমার দর্শকের মনের মধ্যে আমি থাকতে চাই। ওই মনের মধ্যে থাকতে গিয়ে এই ছবিতে আমার কাজ করা। আর এই চরিত্রটি করতে গিয়ে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। যেমন আমার জেলে পাড়ায় অনেকদিন থাকতে হয়েছে, দেখতে হয়েছে ওদের উঠা বসা, চলাফেরা, কিভাবে কথা বলে, কিভাবে চলে। আর আমার চরিত্র ছিল একটি পা আমার নেই, পঙ্গু আমি, তো সেটা প্র্যাকটিসও করেছি। রাস্তাঘাটে আমি দেখতাম পঙ্গুওয়ালা ফকিরদেরকে, তারা কিভাবে চলাফেরা করে সেগুলো দেখতাম। আমি একটু পপির কাছে যাই, ও তাকিয়ে আছে, আমি তোকে এখন প্রশ্ন আমি শুনতে বেশি পছন্দ করি। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। এবং তুমি সবসময় দেখা গেছে তুমি চুপচাপই থাকো, আমি তোমাকে সেটে বিভিন্ন জায়গায়, যদি আমার সঙ্গে তোমার সঙ্গে পপি বেসিক্যালি চুপচাপ না, বেসিক্যালি তাই পপি ও দেখায়ও চুপচাপ, কিন্তু এতটা চুপচাপ না, দুষ্টু আছে পপি। আচ্ছা পপি, মানে সবার জন্য না, কারো কারো সাথে, সবার সাথে দুষ্টামিটা করি না, মানে আমার কাছে যাদেরকে আমি ভালোবাসি বা যারা সাথে ক্লোজ, তাদের সাথে দুষ্টামি করি, আর বাকি সবার জন্য আমি খুব ঠান্ডা। ঠিক আছে, এটা হওয়া উচিত সবার জন্য, সবাইকে একরকম দেখা যায় না, সম্ভব না। তো আমি যেটা তোমাকে আমি চিনি, আমার একটি ছবি আমি বানিয়েছিলাম শিল্পী, সেখানে নায়িকা ছিল রুনা রায়লা, এবং সেই ছবিটি যখন মুক্তি পায়, সেই সময় তোমার জীবনের প্রথম ছবি মুক্তি পায়, এবং সেই ছবির ডিরেক্টর ছিল মানে আকবর, এবং ছবিটির নাম ছিল বোধহয় কুলি। কুলি। তোমার হাতে কি হয়েছে? ইয়া মানে ওই বাথরুমে, না না ড্রয়িং রুমে বেডরুমের ফ্যানটা ঠিক করতে গিয়ে কেটে গেছে। কুলি এবং শিল্পী একসঙ্গে মুক্তি পায়, কিন্তু আমার ছবি থেকে ওই আমরা বলি মানে মেরে দিল, আমার ছবি মেরে দিল, মানে আমার ছবি ফ্লপ বলবো না, বাট চললো না, ওইরকম চললো না যে আশা করেছেন। কিন্তু তোমার ছবি দারুণ ব্যবসা করেছিল, দারুণ। এবং প্রথমত খুব সময় ওটা তোমার প্রথম ছবি। এবং আরেকটি কথা যেটা আমি জানি, যে তুমি ফিল্মের বলতে লাক্স সুন্দরী তুমি হয়েছিল বোধহয়, বিচিত্রা। তুমি সেই লাক্স থেকে, লাক্স সুন্দরী থেকে তুমি আজকে প্রতিষ্ঠিত একজন নায়িকা এবং স্টার যাকে বলি আমরা। সেখানে তুমি একটা ছবি করেছো যেখানে জাতীয় পুরস্কার পেয়েছো 3 বার, তাই না? নাকি কি কি ছবিতে পেয়েছো? প্রথম যে ছবিটাতে পেয়েছিলাম, ছবিটার নাম হচ্ছে কারাগার, আর তারপরে পেলাম হচ্ছে মেঘের কোলে রোদ, আর তারপরে হচ্ছে গঙ্গা যাত্রা। আমি আমার লাইফে আমি যতগুলো ভালো কাজ করেছি, আমি কিন্তু সবসময় আমার ডিরেক্টর এবং যাদের সাথে কাজ করেছি, ইভেন প্রোডাকশন বয় থেকে শুরু করে প্রডিউসার পর্যন্ত, সবাই কাছে আমি কিন্তু কৃতজ্ঞতা স্বীকার করি। কারণ আজকে আমি যে সম্মান পেয়েছি, এই সম্মানটা পাওয়ার পেছনে কিন্তু প্রত্যেকটা লোকেরই কিন্তু অবদান আছে। পুরস্কারটা কিন্তু আসলে আমার একার না। আমি এখন চম্পাকে প্রশ্ন করি। চম্পা, প্রশ্ন না আলাপ আর কি, চম্পা 2004 কি 5 হবে তাই না, তখন ক্যালকাটা ফিল্ম ফেস্টিভ্যালে একসঙ্গে আমরা গিয়েছিলাম, আমিও গিয়েছিলাম, তুমিও গিয়েছিলে, এবং
ফেস্টিভ্যালটা ওপেন কিন্তু তোমাকে দিয়ে করিয়েছিলেন এবং তখন জ্যোতি বসু পাশে ছিলেন। ওই ফেস্টিভ্যালে পরে জ্যোতি বসুর একটি পুরস্কার, তার নামে একটি পুরস্কার তুমি পেয়েছো এবং ছোট্ট একটি বক্তৃতাও দিয়েছিলেন এবং সেটি কিন্তু আমাদের তখন গর্বে কিন্তু মনটা ভরে গিয়েছিল যে আসলে এরকম শিল্পীও কিন্তু আমাদের দেশে আছেন যারা দেশকে রিপ্রেজেন্ট করছে। তো সে কথা মনে করে তোমার কি তখন কিরকম ফিল হচ্ছিল ওই সময় জ্যোতি বসু তোমার পাশে দাঁড়ানো এবং তুমি ওপেন করছো? জ্যোতি বসুর অ্যাওয়ার্ডটা পেয়েছিলাম ওনার হাত থেকে, তারপর উনি আমার পাশে, মানে ফিউ সেকেন্ড চাষি ভাই আমি বোধহয় ব্ল্যাক আউট হয়ে গিয়েছিলাম, ফিউ সেকেন্ড, সেটা হয়তো কেউ বোঝেনি, আমি বুঝেছি আমি ব্ল্যাক আউট হয়ে গেছি কিছুক্ষণের জন্য, কিন্তু তারপরে সামনে নিয়েছি আমার নিজেকে। আর ভীষণ ভাবে ভাগ্যবতী মনে করি আমি নিজেকে, এরকম বড় বড় মাপের মানুষের সাথে দেখা হয়েছে, তাদের আশীর্বাদ পেয়েছি, দোয়া পেয়েছি। আচ্ছা পপি, তুমি যখন প্রথম শুনলে, মানুষের কিন্তু একটা পর্যায়ে কাজ করতে 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 স্বীকৃতি চায়, সবাই চায়, কাজের স্বীকৃতি কেনা চায়। সেখানে যখন তুমি গঙ্গা যাত্রা করতে গেলে ডায়মন্ডের ছবি, তো ওই ছবিতে তুমি অভিনয় করতে গিয়ে তুমি জাতীয় পুরস্কারও পেয়েছো, শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার পেয়েছো। তো আমার জিজ্ঞাসা, ওই চরিত্র করতে গিয়ে তোমাকে বেগ পেতে হয়েছে? আমি বরাবরই একটু ডিফারেন্ট টাইপের চরিত্র করতে খুবই ইন্টারেস্টেড হই। যখনই শুনি যে আমার ক্যারেক্টারটা একটু গতানুগতিকের বাইরে, তখনই কিন্তু আমার টেনশন শুরু হয়ে যায়, কিন্তু ভিতরে ভিতরে একটা ভালো লাগা কাজ করে যে আমি ক্যারেক্টারটা যেভাবে হোক, মানে সবাই আমাকে দেখে একভাবে দেখে অভ্যস্ত, মানে গ্ল্যামারাস পপি। আর মানে ম্যাথরানী চরিত্রে একটা নন গ্ল্যামারাস একটা মেয়ে, তার ক্যারেক্টার, চাল চলন সবই ডিফারেন্ট ছিল। তো ওই টাইপের ক্যারেক্টারগুলোতে না ডাইভার্ট হতে গেলে অনেক সময় লাগে। তো প্রিপারেশন ছিল, ভয় ছিল না কোনো। এবং আমার মনে আছে আমি ম্যাথড পড়তে গিয়েছিলাম বেশ কয়েকবার, চুল বোরখা পরে মানে ঢেকে ঢেকে মানে 2-3 বার গিয়েছি, শুধু ওদের কথা বলার স্টাইলটা দেখার জন্য। কারণ আমার এই ছবিতে প্রচুর গালি আছে, হ্যাঁ, ওরা কিভাবে ঘুমায়, কথা বলে। ইভেন এই ছবিতে আমার আরেকটু মানে যেটা বলে 182টা শুকা নিয়ে কাজ করা হয়েছে এবং ওদেরকে আমি চড়াতাম, মাঠের মধ্যে চড়াতাম এবং ওদেরকে গোসল করাতাম। এরপর ছবিটা কি করলে? সেকেন্ডটা হচ্ছে নার্গিস আপার ছবিটা, মেঘের কোলে রোদ, ওটা হচ্ছে সেকেন্ড। তো তুমি কেমন ফিল করছো যে 3বার জাতীয় পুরস্কার পেয়েছো? বিশাল ব্যাপার। কিন্তু হয় কি, আমি আমার জায়গা থেকে, মানে আমি আমার দায়িত্ববোধের জায়গা থেকে চেষ্টা করি 100% স্ক্রিনে দেবার জন্য, এবং আমি চেষ্টা করি যে যতটুকু এফোর্ট দেওয়া যায় একটা ক্যারেক্টারের জন্য, সেটা পুরস্কার পাবো বা সেই আশায় না, আমি কিন্তু আমার কাজের জায়গা থেকে চরিত্রের জন্য আমি এটা করি যে যতটুকু নিজেকে ভাঙা যায়। তুমি অনেক পুরস্কার পেয়েছো, কি কি পুরস্কার পেয়েছো? আমি তো বলতে পারবো না এত পুরস্কার তুমি পেয়েছো। ও তো 3টা বললাম। জাতীয় পুরস্কার 5খানা জাতীয়, অনেক ছোট, 5খানা জাতীয় পুরস্কার কেউ পায় আজ পর্যন্ত। কিন্তু তোমাদের পুরস্কার তো দর্শক, সবচেয়ে বড় পুরস্কারটা হচ্ছে যখন দর্শক হলে যে দেখে, শীষ দেয় তখন এবং চিৎকার করে নামটা নিয়ে, সেটাই হচ্ছে রিওয়ার্ড, অনেক বড় রিওয়ার্ড। হলে যা লুকিয়ে দেখতে না, আমি তো চাই আগে আমি বোরকা পরে যেতাম, তাই না? ওই হলের মজার কথা কি, বোরকা পরে গেলেও আঙ্গুল দেখে, নেল দেখে চিনে ফেলে। এটাই হচ্ছে ভক্ত, এটাই হচ্ছে দর্শক, যারা এইটাই তো মনে প্রাণে, মানে একটা যখন তোমরা কাঁদছো অডিয়েন্স কাঁদছে, যখন তোমরা হাসছো অডিয়েন্স হাসছে, তখন যে আনন্দ, যে মজা, সেটা যারা করে তারাই কিন্তু বুঝতে পারে। এবং তাদের একটা হিরোইনকে নিয়ে স্বপ্ন দেখে একটা দর্শক। দর্শক বন্ধুরা, কিছুক্ষণের জন্য বিরতি, কিছুক্ষণের জন্য আবার ফিরে আসবো, যাবেন না কোথায় কিন্তু। আপনারা দেখছেন বিকাশ নিবেদিত বিশেষ অনুষ্ঠান ধ্রুব তারকার সাথে। মুজিব আমার শিরায় শিরায়, রক্তে রক্তে প্রেম, মুজিব আমার ভালোবাসার সূর্য সবুজ হেম। 10 লক্ষ লোক ছিল সেদিনের সরওয়ারদুদ্দিন ছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 38তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠান তার কথা বলতে এসেছে বিশিষ্ট রাজনীতিক এবং বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহকর্মী ও রাজনৈতিক সচিব তোফায়েল আহমেদ এমপি অতিথি হয়ে এসেছেন, তার কথা বলতে এসেছে অনুষ্ঠানে। বাঙালি জাতির পক্ষ থেকে আজ বঙ্গবন্ধু বাজিতে ঘোষিত করলাম। এবং বঙ্গবন্ধু যখন প্রধানমন্ত্রী, তখন অনেকে স্বাধীনতা বিরোধিতার কারণে জেলে ছিল। প্রত্যেকের বাড়িতে খবর নিত তাদের ফ্যামিলি কেমন,
সারা বাঙালি জাতিকে আবার ঐক্যবদ্ধ হয়ে শিমুল মুস্তাফার উপস্থাপনায় এবং রফিকুল ইসলাম ফারুকের প্রযোজনায় দেখবেন 15 আগস্ট বিকেল 5:20 আপনারা দেখছেন বিকাশ নিবেদিত বিশেষ অনুষ্ঠান ধ্রুব তারকার সাথে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এতক্ষণ ধৈর্য ধরার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আসুন আবার আড্ডায় ফিরি। আচ্ছা হ্যাঁ, এবার একটি প্রশ্ন কি আড্ডা, প্রশ্ন কি চম্পা, তুমি তো অনেক চরিত্র অভিনয় করেছো, এবং কোন চরিত্রে বেশি অভিনয় করতে তোমার ভালো লাগে, স্বাচ্ছন্দ্য বোধ করো কোন সকল চরিত্র বা কোন চরিত্র? ভালো লাগে সবই, তার ভিতরে সবচেয়ে বেশি ভালো লাগে জটিল, কঠিন আর দুঃখী ক্যারেক্টার করতে। আর যেসব চরিত্রে মেক আপ করতে হয় না, মেক ডাউন করতে হয় মেকআপের ব্যাপারে, যেগুলো ফকির টকির আছে না, রাস্তাঘাটে ভিক্ষা করে, খেতে পারে না, হ্যাঁ, ওই টাইপের ক্যারেক্টার করতে আমার ভীষণ ভীষণ ভালো লাগে। যেন মনে হয় একেবারে মাটির কাছাকাছি চলে এসছে। আর অ্যাকচুয়ালি যখনই এত বেশি মেকআপ দিয়ে, অতিরিক্ত মেকআপ দিই না, তখনই মনে হয় যেন চরিত্র থেকে বাইরে বা নিজেকে একটু জীবন থেকে একটু আলাদা মনে হয়ে যায়। আচ্ছা, 3 বোনের মধ্যে কে ট্যালেন্ট বেশি? ট্যালেন্ট কি আমি জানি না, ট্যালেন্ট জানি না, তবে বোকা আমি, এটুকু জানি। আমি 3 জনের সমান ট্যালেন্ট, যার যা জায়গায় ডেফিনেটলি, কিন্তু তাদের মধ্যেও আমি বলবো ইউ আর লিটল বিট সিরিয়াস অ্যাবাউট দ্য ক্যারেক্টার। আমি স্পেয়ার করতে দেখি, আমি দেখেছি যে কোন চরিত্র অভিনয় করে তুমি স্পেয়ার করো না কাউকে, এবং সেটা সে যেই হোক না কেন, সেটা যেই থাক না কেন, যেই অভিনয় করুক না কেন। আমার চাষি ভাই যে কোনো ছবি, কমার্শিয়াল ছবি হোক, আর্ট ছবি হোক, যে চরিত্র কাজ করি, আমি কয়েকদিন আগের থেকে ক্যারেক্টার নিয়ে ভাবি, তার গেটআপটা কি হবে, মেকআপটা কি হবে, আমি একটু সিরিয়াসলি ভাবি। আরেকটা কথা, আরেকটা গুণ আছে, আমি বলিনি, সেই গুণটা অবশ্যই বলতে হবে, সেটা লোকে জানুক, অন্তত অনেকে জানে না। তো সিরিয়াস চরিত্র, সিরিয়াস ক্যারেক্টার, সিরিয়াস ডাইরেক্টরদের তুমি কিন্তু পারিশ্রমিক ব্যাপারে কিন্তু তুমি টকে করো না, আমি কিন্তু পারিশ্রমিক নেও না, করলাম কেন একটু তোমার যে চরিত্র, যে আমি একটা অভিনয় করবো, একটা ক্যারেক্টার করবো, মানি ওকে, মানি তো নিচ্ছি, তাতে কি হয়, একটা ভালো চরিত্র, ভালো ছবি, ভালো চরিত্রে আমার মনটাকে ভরিয়ে দেয়, তখন ওই আশেপাশে পারিশ্রমিকটা কথা মনেই থাকে না, আর নিতে ইচ্ছেও করে না, আমার মন তো ভরে গেছে একটা চরিত্রে। মজার প্রশ্ন করি, সেই প্রশ্ন কি প্রেম করেছো? অনেকবার। ভেরি গুড, ভেরি গুড। অনেক প্রেম করেছে, বিয়ে কবে করেছো? 250-300। বিয়ে করেছো? হ্যাঁ, কবুল বলা হয়ে গেছে আমার। বলা হয়ে গেছে, বিয়ে হয়েছে, এবং ডিভোর্স হয়ে গেছে, সব ওইসব 200-250। ডিভোর্স খুব একটা হয়নি, মানে বিয়েটাই বেশি দেখা। মারা গেছে না, বিয়ে ঘর করেছে? এই যে কি যেন বিদ্রোহী পদ্মাতে তো মানে ছোটবেলায় স্বামী মারা গেছে, এরকম অনেকগুলো আছে। আচ্ছা, না সেটা হয়, তবু একটা আমি বলি যে আমরা এটা গেলে মজা, মানে এটা কথা বলা হচ্ছে মজার, প্রেম তো হতেই পারে, সেই প্রেমটা কর্মের সাথে। এবং আমি যেটা বলতে যাচ্ছি, চম্পাকে একই প্রশ্ন করবো, যে যখন যে ছবিতে অভিনয় করো, তোমরা বহু ছবি করেছো, এবং সেসব ছবিতে যারা নায়ক থাকে, যারা অভিনয় করেন, তাদের সঙ্গে কি অজান্তে, আমি অনেকেই প্রশ্ন করে সঠিক উত্তর দিতে পারে না, অজান্তে একটা প্রেম হয় কিনা? আমি যে সমস্ত আর্ট ফিল্মগুলো করি, সেগুলো করি কিন্তু আমার হার্ট থেকে, আর কমার্শিয়াল ছবিগুলো আমি করি আমার ব্রেন থেকে। রাইট। তো যখন কমার্শিয়াল ছবিগুলো হয় আর ওই রোমান্টিক সিনগুলো হয়, তখন কিন্তু আমি ইমোশনাল হই না, কারণ তখন আমার ব্রেন ওয়ার্ক করে, এবং চরিত্রকে ফুটিয়ে তোলার চিন্তাটা তখন করি কিভাবে আমার এই প্রেমটাকে আরো সুন্দর লাগবে, দেখতে আরো ভালো লাগবে। কিন্তু কার সাথে করছি তার সাথে আমার কোনো রকম হার্টের সম্পর্ক হচ্ছে না, বিকজ আমি আমার ব্রেন দিয়ে কাজ করছি। রাইট, তার জন্য আমার এই ধরনের কোনো ঘটেনি। আর মনের ব্যাপারটা অন্যরকম, আর ছবির হিরো এক ধরনের, আর আমার নিজের মনের হিরো অন্যরকম। আমার আশা হয়তো বা আমার ভালো লাগে অন্যরকম, আমি আমার একটা ছেলে এরকম চাই, ওরকম চাই, আমি এটা ভালো লাগে, ওটা ভালো লাগে, সেটা সেরকম ফিল্মে আমি কাউকে পাইনি আমার মনের মতো। আমার মন যা বলো, তুমি বলো, এবার তুমি বলো। আমি বলবো যে আমার প্রত্যেকটা হিরোর সাথে খুবই ভালো একটা রিলেশন, মানে সেটা শ্রদ্ধা, তো সেটা প্রেম না। তুমি যে বললে যে আমি ইন্টেনশনালি করি না, আমি কারোর সঙ্গে আমি প্রেমে পড়ি না, এটা তুমি হয়তো বলছো, কিন্তু অজান্তে কিন্তু যখন বলি চোখে চোখে তাকিয়ে কথা বলো, তাকিয়ে আছো, ওর চোখে দেখো তুমি তোমাকে খুঁজে পাও কিনা, এরকম সংলাপ থাকে, তখন চোখের দিকে তাকিয়ে কিন্তু
ফিল করো যে আসলে আমার দিকে তাকাও, আমি তোমার না, কিন্তু তখন আমার না ডিরেক্টরের ডিরেকশন, তার কথা, তার ডায়লগ, এইগুলো মাথার মধ্যে ঘুরে। তখন হিরোর চোখের দিকে তাকাচ্ছি না, তার বুকে তাকাচ্ছি, এটা না ফিল হয় না। কারণ ওই সময় এত ক্যামেরা, এত লাইট, এত কিছু কারেকশন থাকে, তো তখন না হিরোর সাথে প্রেম করার যে ফিলিংসটুকু হওয়ার, ওইটাই ক্রিয়েট হয় না। কিন্তু আমি নাম বলবো না, আমি তো নাম বলবো না, তবে এইটুকু বলবো যে আমাকে দুই একজন হিরো হিরোইন বলছেন না হয় তারা আমার মনে হয় পপি আমাদের মতো বাস্তববাদী নয়। তার শ্রোতা দর্শক বন্ধুরা মাফ করবেন, আবার একটু বিরক্ত করবে, হ্যাঁ আবার এক্ষুনি ফিরে আসছি, যাবেন না কোথায়। আপনারা দেখছেন বিকাশ নিবেদিত বিশেষ অনুষ্ঠান ধ্রুব তারকার সাথে। চলে আসছি, ওকে? না, তুমি এক্ষুনি আসবে, এক্ষুনি। এত রাত হয়ে গেছে, আমার কি খিদে লাগে না? লজ্জা লাগতেছে। অপরাধ, অতি প্রাকৃত ও অন্ধকার জগতের গল্প নিয়ে ধারাবাহিক নাটক অয়ের গল্প। মাল পড়তে গেছে, ভালো থাকে। আমার ভাগ্যে যা আছে তা তো হইছেই। আর ম্যাডামের কাছে কারা কারা যাওয়া আসা করতো? আমি খুনের বিষয়ে কিচ্ছু জানি না। আমি কি বলেছি আপনি খুনের বিষয়ে কিছু জানেন? সোহেল, ওরা আমাকে, আমি ওই মেয়েকে ভালোবাসি না। তানভীর হোসেন প্রবালের পরিচালনায় ধারাবাহিক নাটক অয়ের গল্প দেখবেন প্রতি মঙ্গল ও বুধবার রাত 9:05। বাংলা ভিশনের প্রতিদিনের আয়োজন দিন প্রতিদিন খায়রুল বাবুই ও প্রসূন বড়ুয়ার প্রযোজনায় দেখবেন প্রতিদিন সকাল 8:30। আপনারা দেখছেন বিকাশ নিবেদিত বিশেষ অনুষ্ঠান ধ্রুব তারকার সাথে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ধৈর্য ধরার জন্য ধন্যবাদ। আসুন আবার আড্ডায় যাই। চম্পা এবং পপি দুজনকে বলছি, ঈদে কেমন কাটলো? অ্যাকচুয়ালি আমার বাংলাদেশে থাকার কথা ছিল না, বাইরে যাবার কথা ছিল, কিন্তু থাকতে হয়েছে আমার মেয়ের জন্যে, আমার ছেলের জন্যে। অ্যাকচুয়ালি আমার একটা মেয়েকে বিয়ে দিয়েছি, সেই আমার ছেলে। আমার ছেলের অভাবটা পূরণ করে দিয়েছে আমার মেয়ের হাজবেন্ড। হ্যাঁ, তো এখন আমার ছেলে সে, তো ওদেরকে ছেড়ে আমি কি করে ঈদ করি? তো ওদেরকে নিয়ে খুব মজা ছিল। কিন্তু তারপরেও আমি বলবো চাষি ভাই, ঈদের মজা এটা তো অন্যরকম। সন্তানদেরকে নিয়ে, পরিবারকে নিয়ে ঈদ করেছি, অনেক দায়িত্ব পালন করেছি। ভিতরে মজার থেকে দায়িত্ব বোধটা বেশি ছিল। কি রান্না করব, কেমন হবে রান্নাটা, কিভাবে খাওয়াবো, ওগুলো একটা টেনশন কাজ করেছে বেশিরভাগ। কিন্তু ছোটবেলায় ঈদ যে আনন্দ করেছি সেটা এখনো স্মৃতির ভিতরে ঘুরে বেড়ায়, ভুলতে পারি না। হ্যাঁ, আমি আমার দেশের বাড়িতে যেভাবে ঈদটাকে উপভোগ করি সেটা আমি ঢাকায় পাই না। কারণ হচ্ছে যে খুলনায় যখন যাই, আমার সমস্ত কাজিন, ফুল ফ্যামিলি একসাথে হই, চাচা, ফুপু, দাদি তো এখন নাই, কিন্তু তারপরও যখন একসাথে হতাম তখন আমরা খুব বেশি মজা করতাম। আর অ্যাটাচড ফ্যামিলি, বড় ফ্যামিলি যদি হয় তাহলে তো বুঝিনি যে মানে অনেক আনন্দ হয়। এবং আমরা সালামি নিয়ে মজা করতাম। বিশেষ করে ওসব আমার একটা জিনিস মনে পড়ে যে আমি সালামি তুমি এখন দাও কিনা? তখন তো নিতে, এখন দাও কিনা? না, এখন দেই। আমি কিন্তু আমি দেইও নেইও, আচ্ছা, দুটোই আছে। তুমি কিন্তু আমাদের ভাই বোনের মধ্যে আমি সবার বড়, তো আমাকে সবাই দিতে হয়, দিচ্ছি। তুমি শুধু দিচ্ছই না, দিতে হয়। একটা মজার প্রশ্ন ফিল্ম সম্পর্কে। আচ্ছা, তারকা চম্পা, ব্যক্তিগত চম্পা, ক্ল্যাশ হয় কিনা? না, কখনোই হয় না। আমি যখন শুটিং এ থাকি তখন আমি তারকা, শুটিং শেষ যখন বাড়িতে ফিরি আমি তারকা নই। আমি একদম একজন মা, একজন ওয়াইফ, আমি চম্পা, নর্মাল চম্পা, তারকা চম্পা নেই। আমি কখনো দুটোকে একসাথে করি না। তুমি যে নাটক করো
মাঝে মাঝে দেখি কিছু নাটক ক্ল্যাশ হয় নাটক করতে গিয়ে, মানে অনেক তো আমার অভিনয়ের শুরুটাই কিন্তু নাটক, তো এই জন্য টেলিভিশনের প্রতি আমার একটা সফট কর্নার আছে। আমার শুরু আমি আব্দুল আল মামুন ভাইয়ের হাত ধরে এসেছি, আমার হাতে করি উনি। আমার প্রথম নাটক ছিল ডুব সাঁতার। আমি অভিনয় কখনই করব ভাবিনি, সবসময় ভেবেছি আমি মডেল হব বা গৃহিণী হব, কিন্তু মামুন ভাই আমাকে হাত ধরে নিয়ে এসেছিলেন ডুব সাঁতারের টেলিভিশনে, সে থেকে আমার শুরু। তো যার কারণে টেলিভিশনের প্রতি আমার একটা সফট কর্নার তখনও ছিল, এখনো আছে এবং সামনেও থাকবে। এক্স্যাক্টলি। তোমাকে একই প্রশ্ন, প্রথমে তুমি পপি এবং অভিনেত্রী পপি, মানে স্টার পপি, মধ্যে কোনো ক্ল্যাশ আছে কিনা? ম্যাক্সিমাম লোকে যারা আমাকে পার্সোনালি চিনে, যারা দেখে, তারা সিনেমা হলের পপি, স্ক্রিনের পপি আর বাস্তব পপির সাথে কোনো মিল পায় না। মিল পায় না? না, যেটা বলে যে স্ক্রিনে দেখলে মনে হয় যে পপি অনেক লাউড, হ্যাঁ, খুব চঞ্চল। রান্না করো? রান্না বান্না হ্যাঁ করো। আমার শখ কিন্তু রান্না করা। কখনো খাইনি, ভালো রান্না, কিন্তু রান্না করা এখনো করো? অনেক খেয়েছেন আপনি? আমি অনেক খেয়েছি ওর বাসায়, ও ভ্যারাইটিস রান্না করে। আমি তো মনে করি চাষি ভাই, রান্না করাটাও একটা আর্ট, এটাও কিন্তু একটা অনেক বড় একটা আর্ট। ভালো করে পরিবেশন করা সেটাও একটা আর্ট। আর আমি কিন্তু রান্নার সাথে বাজারও করতে পছন্দ করি। আমি মনে করি যে কাজের লোককে দিয়ে বাজার করাবো, ও উল্টা পাল্টা আনবে, আর আমি যদি বাজার করি কোন মাছের সাথে কোন সবজি যাবে আমি বুঝবো নিজে, যার কারণে বাজারটা নিজে করে থাকি। তো বললাম বাজার করাটা, আই মিন রান্না করাটা। বাজার যাও? ও তো বাজার যায়, আমি মাঝে মাঝে যাই। মাঝে মাঝে যাও এই খাবার টাবার কিনতে, শাক সবজি মাছ তরি তরকারি কিনতে। দর্শক শ্রোতা বন্ধুরা, এরা অভিনেত্রী হলেও একটি কথা বলবো, এরা আসলে মানুষ, চমৎকার মানুষ, সুন্দর মানুষ। আমি আপনাদের সঙ্গে যতটুকু কথা বলতে পেরেছি আড্ডায়, তারাও বলেছেন, কি বলেছেন না বলেছেন আমরা জানি না। যদি ভালো লেগে থাকে আমার ভালো লাগবে। আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ধৈর্য সহকারে এই প্রোগ্রামটি দেখার জন্য এবং শোনার জন্য।